বহুকাল আগে রতনগড় এলাকায় রূপসেন নামে এক রাজা ছিল। কি করে প্রত্যেক দিন রাজবাড়িতে চুরি হচ্ছে? তোমরা সবাই কি করছো? মহারাজ, আমরা তো প্রত্যেক দিন পাহারা দেই, কিন্তু কি করে যে প্রতিদিন চুরি হচ্ছে আমরা কিছুই জানি না। আসুন আসুন, সবাই 1 টাকা দিয়ে ভবিষ্যৎ জেনে যান। আমার এই তোতা আপনার ভবিষ্যৎ বলে দেবে। আসুন আসুন, সবাই 1 টাকা দিয়ে ভবিষ্যৎ জেনে নিন। এই নাও 1 টাকা, আমার ভবিষ্যৎ বলে দাও। এই তোতা, বলতো আমার নাম কি? তোমার নাম হলো কেলে পচা। আরে বাবা, এই তোতা তো সত্যি কথা বলে। বলতো আমার বিয়ে কবে হবে? তোমার বিয়ে কোনো দিন হবে না, কারণ তুমি মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকো, কোনো কাজ করো না, তাই তোমার বিয়ে হবে না। আরে এখানে এত ভিড় কেন? এই তোতা, বলতো আমার ভবিষ্যৎ। তুমি খুব তাড়াতাড়ি গুপ্তধন পাবে। তোমার বাড়ির দক্ষিণ পাশে যে নারকেল গাছটা রয়েছে তার নিচেই গুপ্তধন রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি ওই খাজানা পেয়ে তুমি বড়লোক হয়ে যাবে। আরে এই তোতা তো ভবিষ্যৎ বলে। তাহলে আমি এই তোতার সাহায্যে রাজবাড়িতে যে প্রতিদিন চুরি হচ্ছে কে করছে তা আমি জেনে নেব। এই যে তোতা, তুমি কি বলতে পারবে আমার বাড়িতে যে প্রত্যেক দিন চুরি হচ্ছে সেই ব্যাপারে? তুমি কিছু বলতে পারবে? হ্যাঁ মহারাজ, আপনার বাড়িতে যে প্রত্যেক দিন চুরি হয় তা বাইরের কেউ নয়, আপনার বাড়ির কাজের লোক রামু চুরি করে। তোতার মুখে এই কথা শুনে রাজা চমকে যায়। আরে বাবা, এই তোতা তো আমার বাড়ির কাজের লোকের সবার নাম জানে। তার মানে এই তোতা সত্যি কথাই বলছে। আমি যদি এই তোতাকে কিনে নেই তাহলে আমার অনেক উপকার হবে। আমার রাজ্য চালাতে আর কোনো অসুবিধা হবে না। আরে শোনো ভাই, তুমি কি এই তোতা আমাকে বিক্রি করবে? না না মহারাজ, এই তোতা আমি বিক্রি করতে পারবো না, কারণ এই তোতার সাহায্যে আমার প্রতিদিন সংসার চলে। আমি একে বিক্রি করব না। আরে ভাই, এই তোতা আমাকে দিয়ে দাও, এর বদলে তুমি যত টাকা চাইবে আমি দেব। আরে বাবা, এই তোতা রাজাকে দিলে রাজাকে যা চাইবো তাই দেবে বলছে, তাহলে এই তোতা আমি বিক্রি করে দেব। ঠিক আছে মহারাজ, এই তোতার বদলে আমাকে 1000 স্বর্ণমোহর আর 100 বিঘা জমিন দিতে হবে। ঠিক আছে, তাই পাবে। রাজা 1000 স্বর্ণমোহর ও 100 বিঘে জমিন দিয়ে ওই তোতাকে কিনে নেয়, আর ওই তোতাকে নিয়ে রাজমহলে চলে যায়। সৈনিকও আমাদের বাড়ির কাজের লোক রামুকে ডেকে নিয়ে এসো। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন, বলুন মহারাজ, আমার জন্য কি আদেশ রয়েছে? রামু, তুমি আমাকে বলো প্রতিদিন কেন এই রাজবাড়িতে চুরি করো? চুরি? মহারাজ, আমি কোনো চুরি করিনি। রামু, আমি সবকিছু জেনে ফেলেছি, তুমি প্রত্যেক দিন চুরি করো। রামু, সত্যি কথা বলো, না হলে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দাও। মহারাজ, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে রামু, তুমি ভুল স্বীকার করেছ, সেজন্য আমি তোমাকে কোনো শাস্তি দেব না, কিন্তু আমি তোমাকে এই মহল থেকে বের করে দিচ্ছি। আরে তোতা, তুমি তো অনেক জ্ঞানী। তোতা, তুমি কি বলতে পারবে আমার জীবনে কোনো সুন্দরী কন্যা আছে কি নেই? হ্যাঁ মহারাজ, আপনার জীবনে খুব সুন্দরী তথা গুণমান কন্যা রয়েছে। আচ্ছা, তাহলে আমাকে বলো ওই সুন্দরী কন্যা কে, আর কোথায় আছে? মহারাজ, প্রতাপগড় দেশের রাজা ভানু প্রতাপের একমাত্র মেয়ে মেঘাবতীর সঙ্গে আপনার বিয়ে সম্পন্ন হবে। মেঘাবতী অতি সুন্দর তথা গুণমান কন্যা। তোতার মুখে এই কথা শুনে রাজা অনেক খুশি হয়, আর নিজের পুরোহিত পণ্ডিত কৃষ্ণচন্দ্রকে ডেকে পাঠায়। হে ব্রাহ্মণদেব, আপনি তাড়াতাড়ি আমার বিয়ের প্রস্তাব নিয়ে রাজা ভানু প্রতাপের কাছে যাও। আজ্ঞা পাওয়া মাত্রই ব্রাহ্মণ কৃষ্ণচন্দ্র প্রতাপগড় দেশের জন্য রওনা দিয়ে দেয়।
হে প্রভু, তাড়াতাড়ি যেন রাজার বিয়ে হয়ে যায়, আর রাজার বিয়েতে আমি যেন অনেক ধনরত্ন পেয়ে যাই। এই কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ প্রতাপগড় দেশ পৌঁছে যায়। আর ওদিকে ভানু প্রতাপের কন্যা মেঘাবতীর পাশেও ভবিষ্যৎ বলা একটি ময়না ছিল। ওই ময়না ভবিষ্যতে যা ঘটবে এমন কথা মেঘাবতীকে আগে থেকেই বলে দিত। অভিনন্দন রাজকুমারী মেঘাবতী, অভিনন্দন। আরে এ কি বলছো ময়না? আমাকে কি জন্য অভিনন্দন বলছো? রাজকুমারী মেঘাবতী, আপনার বিয়ের প্রস্তাব রতনগরের রাজা রূপসেন পাঠিয়েছে, এজন্য আমি অভিনন্দন বলছি। হে ব্রাহ্মণদেব, আমি তোমাদের রাজার প্রস্তাব স্বীকার করছি। আপনি গিয়ে রাজাকে বিবাহের আয়োজন করতে বলবেন। ব্রাহ্মণ এই খুশির খবর রাজাকে গিয়ে শোনায়, আর রাজা রূপসেনের সঙ্গে রাজকন্যা মেঘাবতীর বিবাহ সম্পন্ন হয়ে যায়। আর মেঘবতী তার ময়নাকে সঙ্গে করেই নিয়ে আসে। আর একদিন তো তার সঙ্গে ময়নার ঝগড়া লেগে যায়। আরে ওই ময়না, তুই তোর মুখ ওই দিকে ঘুরিয়ে নে। আমি মহিলাদেরকে ঘৃণা করি, কারণ নারীরা খুবই প্রতারক। এই তোতা, আমি আমার মুখ ওই দিকে কেন ঘুরাবো? তুই তোর মুখ ওই দিকে ঘুরিয়ে নে, কারণ নারীরা প্রতারক হয় না, পুরুষরাই প্রতারক হয়। পুরুষরাই প্রতারক আর স্বার্থপর হয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা রাজা দুজনের কথা শুনে রাজা রূপসেন বলল, আরে ভাই, তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো? দেখুন না মহারাজ, এই তোতা মহিলাদের প্রতারক আর স্বার্থপর বলছে। আমি কিন্তু ভালোভাবেই জানি পুরুষরাই স্বার্থপর হয়ে থাকে। আরে ময়না, পুরুষরাই স্বার্থপর হয় এ কথা তুমি কি করে বলতে পারো? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে শোনো মহারাজ। আজ থেকে বেশ কিছু বছর আগে মেলাপুর নামের একটি গ্রামে হরিহর নামে একজন জমিদার ছিল। ওর কোন সন্তান ছিল না। আমি কি করব ভাগ্যবান? আমরা তো সবকিছু করেই দেখে নিয়েছি, কিন্তু আমাদের কোনো সন্তান কেন হচ্ছে না? স্বামী, তুমি আর দুঃখ করো না। যদি ভগবান চায় তাহলে আমাদের সন্তান হবে, না হলে হবে না। ভিক্ষান দেহি, ভিক্ষা দাও মা, কিছু ভিক্ষা দাও। এই গরিবকে কিছু খেতে দাও মা। হ্যাঁ ব্রাহ্মণ দেব, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। এই নাও ব্রাহ্মণ দেব। ভগবান তোমাদের মঙ্গল করুন, তোমাদের সকল ইচ্ছা পূরণ হোক। এই ব্রাহ্মণের আশীর্বাদে কিছুদিনের মধ্যে ওদের একটি পুত্র সন্তান হয়। ধীরে ধীরে ওই সন্তান বড় হতে থাকে। জমিদার আর জমিদারের বউ তাদের সন্তানকে এত বেশি ভালোবাসে যে সে কোনো ভুল করলে তার মা বাবা কিছুই বলতো না। ওদের ছেলের নাম হারান ছিল। হারান খুব খারাপ হয়ে গিয়েছিল। হারান প্রতিদিন জুয়া খেলত, মদ খেত, তার বাবার টাকা পয়সা সব জুয়াতে উড়িয়ে দিত। এমন একদিন সময় আসলো, তাদের খাবার জন্য কিছুই ছিল না। হায় হায়, এখন আমি কি করব? কোথা থেকে পয়সা নিয়ে আসব? বাবার যত টাকা পয়সা ছিল সব তো শেষ হয়ে গেছে। এখন আমি টাকা কোথায় পাবো? একটা কাজ করলে হয়, অন্য গ্রামে গিয়ে কাউকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসব। এই কথা ভেবে হারান পাশের গ্রামের দিকে রওনা দিয়ে দেয়। ও চলতে চলতে সীমাপুর নামের একটি গ্রামে পৌঁছায়। আরে ভাই, এই গ্রামে জমিদার রামলালের বাড়ি কোথায়? সীমাপুর গ্রামের জমিদার রামলাল হারানের পিতা জমিদার হরিহরের বন্ধু ছিল। এই সুযোগটা নেওয়ার জন্য হারান এই গ্রামে এসেছে। বাড়িতে কেউ আছো? আমি জমিদার রামলালের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আপনি কে? কোথা থেকে এসেছেন? কাকে প্রয়োজন? আমার নাম হারান। আমি বেলাপুর গ্রামের জমিদার হরিহরের একমাত্র ছেলে। আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে চাই। হারান অনেক মিথ্যা কথা বলে জমিদার রামলালকে বোকা বানিয়ে দেয়। আরে পুত্র, তুমি কোনো রকম চিন্তা করো না। যেমন তুমি হরিহরের ছেলে,
তেমনি তুমি আমারও ছেলে। তুমি যতদিন চাও এই বাড়িতেই থাকতে পারো। এটা তোমার নিজের বাড়ি বলে ভেবে নিও। জমিদার হারানের মিথ্যা কথাকে সত্যি ভেবে নিজের ঘরে থাকতে দেয়। কি গো শুনছো, আমাদের মেয়ের বিয়ের বয়স তো হয়ে গেছে। ওর বিয়ের জন্য সুপাত্র খোঁজা আমাদের প্রয়োজন। স্বামী, যদি আমার কথা মানো তো হারানের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দিলে হয়। হারান তো তোমার বন্ধুর ছেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক বলছো ভাগ্যবতী। তাহলে হারানের সঙ্গে একবার কথা বলা দরকার। বেটা হারান, আমরা তোমার মা বাবার মতো, এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই। এতে আপত্তি কিসের? আপনি বলুন না কি বলতে চাও। বেটা, আমি বলতে চাই তুমি আমার মেয়ে পিয়ালিকে বিয়ে করো। তোমার মতো উপযুক্ত পাত্র আমরা আর কোথায় পাব? এই কথা শুনে হারান খুশিতে পাগল হয়ে যাচ্ছে আর বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা যেমনটা চাও তেমনটাই হবে, আমার কোনো আপত্তি নেই। জমিদার রামলাল একটি শুভ দিন দেখে দুজনের বিয়ে দিয়ে দেয়। আরে বাহ বাহ, খাজানা তো আমার মুঠোর মধ্যে চলে এসেছে। এখানে আর থেকে কোনো লাভ নেই। কাল সকালে সব টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাব। বাবা, আমি আমার বাড়ি যেতে চাই, যাওয়ার জন্য আমাকে অনুমতি দাও। জমিদার খুশি খুশি মনে ওদেরকে বিদায় দিয়ে দেয়। ওরা চলতে চলতে একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে। আরে পিয়ালি, তুমি আমার কথা ভালো করে শোনো। তুমি যত সোনার গয়না পরে আছো ওগুলো খুলে আমার হাতে দিয়ে দাও। ওগুলো আমি এক পুডলির মধ্যে রেখে দেব। এই জঙ্গলে অনেক ডাকাত রয়েছে, যদি তোমার গয়না দেখে নেয় তাহলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। স্বামী, আপনি সব গয়না রেখে দিন। পিয়ালি নিজের সব গয়না খুলে রতনকে দিয়ে দেয়। আরে পিয়ালি, আমার খুব তেষ্টা পেয়েছে, ওই কুয়ার কাছে চলো, ওখানে গিয়ে একটু জল খেয়ে নেব। তখন তারা দুজন কুয়ার কাছে যায়। পিয়ালি কুয়ার সামনে যেতেই রতন পিছন থেকে পিয়ালিকে ধাক্কা দিয়ে দেয়। পিয়ালি কুয়াতে পড়ে যায় আর রতন টাকা পয়সা আর গয়না নিয়ে বাড়ি চলে যায়। বাঁচাও, বাঁচাও, আমাকে এই কুয়ো থেকে বাইরে তোলো। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও। আরে কে চিৎকার করছে? মনে হয় কেউ বিপদে পড়েছে। আমার তো মনে হচ্ছে এই চিৎকার কুয়ার মধ্য থেকে আসছে। গিয়ে দেখি কুয়ার মধ্যে কে। তুমি কে? আর এই কুয়ার মধ্যে কিভাবে পড়ে গেলে? আমার নাম পিয়ালি। আমি এই কুয়ার মধ্যে ভুল করে পড়ে গেছি। দয়া করে আমাকে বাইরে তুলুন। ওই লোকটি পিয়ালিকে উপরে তুলে ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করে ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দেয়। মা পিয়ালি, তোমার এই অবস্থা কি করে হলো? তোমার কি হয়েছে? বাবা, জঙ্গলে কয়েকজন ডাকাত আমার সব সোনা গয়না নিয়ে আমাকে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে দেয় আর ওকে ধরে নিয়ে যায়। পিয়ালি তার মা বাবাকে সত্যি কথা না বলে মিথ্যা বলে দেয়। আর ওইদিকে রতন গয়না বিক্রি করে সব টাকা জুয়াতে উড়িয়ে দেয়। আরে আরে, সব টাকা পয়সা তো শেষ হয়ে গেল, এখন কোথায় পয়সা পাবো? একটা কাজ করলে হয়, শ্বশুর বাড়িতে যাই, ওখানে গিয়ে বলবো তোমাদের মেয়ে মা হতে চলেছে, তাহলে কিছু টাকা পয়সা তো পেয়ে যাব। এইসব কথা ভেবে রতন শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়ে দেয়। যখন রতন তার শ্বশুরবাড়ির সামনে যায় তখন বাড়ির সামনে পিয়ালিকে দেখতে পেয়ে যায়। আরে এ তো এখানে রয়েছে, এখনো মরেনি। আমি তো ভেবেছিলাম মরে গেছে। এখন এখান থেকে পাগলেই বাঁচি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার স্বামী, আমার ভগবান। ভিতরে চলো। আমি মা বাবাকে বলে দিয়েছি আমাকে জঙ্গলের ডাকাতরা কুয়াতে ফেলে দিয়েছে আর সোনার গয়না সব নিয়ে পালিয়ে গেছে।
পিয়ালি ওকে শোধরাবার জন্য একটি সুযোগ দিয়েছিল, কিন্তু রতন একজন প্রতারক ও স্বার্থপর ছিল। ওই দিন রাত্রে রতন পিয়ালিকে খাটের উপর বেঁধে পিয়ালিকে বলল, তাড়াতাড়ি আমাকে বল তোর বাবা মা টাকা পয়সা কোথায় রেখেছে। চুপচাপ বলে দে, না হলে তোকে আমি মেরে ফেলব। টাকা পয়সা তো এখানে জামাই রাজা, ওখানে নেই। এই কথা বলে জমিদার একটি মোটা লাঠি দিয়ে রতনের মাথায় জোরে আঘাত করে। রতন মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে জমিদার রতনকে পুলিশের হাতে তুলে দেয়। তো শোনো রাজা, ওই অসহায় মহিলাটি তার স্বামীকে সবসময় সাহায্য করলো, কিন্তু তার স্বামী তার সাথে কি ব্যবহার করলো